কৃষক যদি বাঁচে বাঁচবে সারা। একটা রোগ আছে যেটা বিড়ালের জন্য বলবো যে খুবই মারাত্মক, যেটাকে আমরা সাধারণ ভাষায় ক্যাট ফ্লু বলি। এটা কারণ এই ভ্যাকসিনটার সাথে ক্যাট ফ্লুর সাথে আরো তিনটা, যেমন স্যার এখন আমরা জানতে চাই যে বিড়ালের কৃমির আক্রমণ বাঁচবে সারা বাংলাদেশ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এগ্রিড বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সুলেমা আক্তার শান্তা। প্রিয় দর্শক, আজকাল আমাদের দেশে অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল কুকুর পালন করে থাকে। আর এগুলো পালন করতে যেয়ে আপনারা রোগবালাই সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন এবং আমাদের চ্যানেলে প্রতিদিনই আমরা এই সমস্যা সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে থাকি। আজকে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো পাবেন। আমাদের সাথে আছেন বিশিষ্ট পেট প্র্যাকটিশনার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি ঢাকাস্থ বায়োকেয়ার পেট জোনের চিফ ভেটেরিনারিয়ান ও কনসালটেন্ট। এখন আমরা স্যারের সাথে কথা বলবো এবং স্যারের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। চলুন দর্শক, আমরা স্যারের সাথে কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি তো বায়োকেয়ার পেট জোনের চিফ কনসালটেন্ট হিসেবে আছেন, আর আপনার এখানে তাহলে প্রতিদিনই অনেক রোগী আসে। সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে বিড়ালের কি কি রোগ নিয়ে আপনার কাছে আসে? ধন্যবাদ। আসলে বিড়াল যারা পালন করে তারা হয়তো নতুন যদি হয় তাহলে ছোটখাটো সমস্যা নিয়ে তারা প্রথমে আসেন। যেমন প্রথমে হচ্ছে হয়তো বিড়ালটা খাওয়া দাওয়া করছে না, এটা একটা। তারপর হচ্ছে বিড়ালটা বমি করছে, তারপর হচ্ছে বিড়ালটা পাতলা পায়খানা করছে, বা বিড়ালটার লোম পড়ে যাচ্ছে। প্রথমে এই ধরনের ছোটখাটো জিনিসগুলো নিয়ে আসেন। পরবর্তীতে মেজর কিছু রোগ আছে, যেমন ক্যাট ফ্লু, যেটা লিকোপেনিয়া ভাইরাস দ্বারা হয়ে থাকে, এটা একটা বড় সমস্যা। তারপর হচ্ছে যে বিড়ালের অনেক সময় তার ইউরিনেশনটা হচ্ছে না, তারপর হাই ফিভারে সে পড়ে গিয়েছে বা দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তারপর হচ্ছে যে তার খাওয়া দাওয়া কন্টিনিউয়াস 7 দিন 8 দিন বন্ধ হয়ে গিয়েছে, বা টয়লেটটা অনেকদিন ধরে করছে না। এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তাছাড়াও কিছু সমস্যা নিয়ে আসে, এটা সমস্যা বলা হবে না, অপারেশনাল অনেক কেস আছে। যেমন অনেকে আসে নিউটার করাতে, যেটা পুরুষের বন্ধাত্ব যদি আমরা বলি। আবার কিছু আছে স্প্রে করানোর জন্য নিয়ে আসেন, যেন ভবিষ্যতে আর বাচ্চা না হয়। এই ধরনের সমস্যাগুলো আমরা প্রায় ফেস করে থাকি, বা আমাদের কাছে এই সমস্যাগুলো নিয়ে বিড়ালকে নিয়ে আসেন আমাদের কাছে। আচ্ছা, এখন তো শীতকালে কি কোনো বিশেষ কোনো রোগ আছে কিনা যেটা নিয়ে আপনার কাছে হরহামেশা এই পেশেন্ট নিয়ে আসে? বিড়ালে এখন যে শীতকাল আসতেছে, মানে একটা রোগ আছে যেটা বিড়ালের জন্য বলবো যে খুবই মারাত্মক, যেটাকে আমরা সাধারণ ভাষায় ক্যাট ফ্লু বলি। এটাকে অনেক সময় বলা হয় ফেলাইন প্যানলিকোপেনিয়া। তো এটা খুবই একটা মারাত্মক রোগ, যেটা শীতকালে আসলে এটা শুরু হয়ে যায়। আমরা ইতিমধ্যে যদি ফুল শীতকাল আসেনি, তারপর আমরা এটা প্রচুর পাচ্ছি। ইভেন শুধু এই রোগটা শীতকালে না, এই গত বছর যেটা যাচ্ছে এই বছর, সেটা হচ্ছে আমরা সারা বছর কিন্তু এই রোগটা পেয়েছি। তার মানে একটা জিনিস হচ্ছে যে আমরা ক্যাটের সংখ্যা বাড়ার সাথে সাথে এই রোগের প্রাদুর্ভাবটা বাড়ছে। আবার তারপর হচ্ছে শীতকালে বিড়ালে যে মেন সমস্যা আর হয় যে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা। আবার টেম্পারেচার বা ফিভার নিয়ে অনেক বিড়ালই এই ফিভারের সমস্যায় ভোগেন। স্যার আপনি ক্যাট ফ্লু নিয়ে বলছিলেন, স্যার ক্যাট ফ্লু কিভাবে তাহলে আমরা প্রতিরোধ করতে পারি? অ্যাকচুয়ালি ক্যাট ফ্লু প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে তার ভ্যাকসিনেশন। আচ্ছা, মানে ভ্যাকসিনেশন ছাড়া আপনাকে এটা নরমাল টেক কেয়ার করে এটাকে আসলে প্রতিরোধ করা যাবে না। আপনি যদি আমাদেরকে বলতেন যে কিভাবে হচ্ছে ভ্যাকসিনটা তারা ইউজ করবে, কোন বয়সে ইউজ করবে, সেটা যদি আমাদেরকে বলতেন। আপনি যখনই বিড়াল পাললেন বা যে কোনো বয়সী আপনি বিড়াল হয়তো মার্কেট থেকে কিনে নিয়ে আসলেন বা কারোর কাছ থেকে অ্যাডপ্ট করেন, সেটা যে বয়সী হোক, যদি আপনি না জানা থাকে আপনাকে ওই অবস্থায় ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে বা তাকে ফ্লু ভ্যাকসিনটা করতে হবে। আর যদি আপনার বাসায় বিড়ালটা জন্মগ্রহণ করে থাকে, তাহলে 2 মাস বয়সে তাকে প্রথম এই ফ্লু টিকাটা দিতে হবে, এবং বুস্টারের জন্য 1 মাস পরবর্তী 1 মাস বয়স অর্থাৎ 3 মাস বয়সে ভ্যাকসিন করতে হবে। এবং এটা প্রতি ইয়ারলি অর্থাৎ 1 বছর পর পর এটাকে আপনি কন্টিনিউ করে যেতে হবে এই ক্যাট ফ্লুটাকে প্রতিরোধ করার জন্য। স্যার আপনি কি কোনো ভ্যাকসিন রিকমেন্ড করবেন? যে ওটা আমাদের বাংলাদেশে আসলে সবগুলো ভ্যাকসিন আমাদের বাইরে থেকে আসে। তো বাংলাদেশে যে ভ্যাকসিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে নোভিভ্যাক। তারপর পিওরভ্যাক আছে, বায়োফেল আছে, এরকম বিভিন্ন বাইরে থেকে ইম্পোর্টেড ভ্যাকসিন গুলো আমরা ব্যবহার করে থাকি। এখন ওনারা যেটা পছন্দ করেন বা যেটা অ্যাভেলেবল সেটা দেওয়ার জন্য আমি বলছি, কারণ সবসময় সব ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে না বাংলাদেশে।
স্যার আপনি ক্যাট ফ্লুর ভ্যাকসিনের কথা বলেন, এটা কি শুধু এই ভ্যাকসিনটা কি শুধু ক্যাট ফ্লুর এগেইনস্টে কাজ করবে নাকি অন্যান্য রোগের বিরুদ্ধেও কাজ করবে? আসলে ক্যাট ফ্লু ভ্যাকসিনটা এটাকে আমরা অনেক সময় বলি কম্বাইন্ড ভ্যাকসিন, আচ্ছা। কারণ এই ভ্যাকসিনটার সাথে ক্যাট ফ্লুর সাথে আরো তিনটা, যেমন সিটাকোসিস, তারপর ক্যালিসি এবং ফ্যালাইন রাইনোট্রাকেয়াইটিস, এই তিনটাও এখানে ইনক্লুডেড থাকে। অর্থাৎ একটা ভ্যাকসিন যদি দিই আমরা টোটাল 4টা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা পাচ্ছি। আর স্পেশালি আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে যেহেতু পেট অ্যানিম্যাল এবং পালতে যে দেখা যায় যে হাতে পায়ে আঁচড়ও কাটে বিড়াল, সেক্ষেত্রে স্যার যে রেবিস হওয়ার আশঙ্কা থাকে, আমরা অনেকে আতঙ্কে থাকি, সেক্ষেত্রে রেবিস ভ্যাকসিন নিয়ে যদি কিছু বলেন আমাদের। এটা আমার যারা আসলে পেট পালে তাদের এই ভ্যাকসিনটাও মানে বিড়ালকে দিয়ে রাখা দরকার, কারণ যদিও এটা গৃহপালিত বা ঘরে থাকে বা কোনো কারণে যদি বাইরে চলে যায় বা এরকম র্যাবিস আক্রান্ত বিড়াল বা কুকুর দ্বারা যদি সে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সে ঘরে বিড়াল বা ঘরে কিন্তু আবার জলাতঙ্ক নিয়ে আসতে বা সে যদি আপনাকে আঁচড় দেয় বা কামড় দেয়, সেক্ষেত্রে আপনি আক্রান্ত হতে বা পোষা প্রাণী যিনি পালছেন সেও আক্রান্ত হতে পারেন। এই জন্য আমাদেরকে বিড়াল যদি ফার্স্ট ডোজ যেটা দিতে হয় সেটা 3 মাস বয়সে, র্যাবিস ফার্স্ট ডোজ 3 মাস বয়সে, তারপর হচ্ছে ইয়ারলি দিতে হবে। আর আপনি যখন আবার একটা বলছি, যখনই আপনি বিড়াল আপনার কাছে নিয়ে আসেন সেই বয়সে আপনি ভ্যাকসিন দিতে হবে এবং তারপর হচ্ছে প্রতি বছর কন্টিনিউ করতে হবে। তাহলে আপনার বিড়ালটা ওই র্যাবিস প্রতিরোধ ক্ষমতাটা তার মধ্যে থেকে গেল, পাশাপাশি আপনার যদি কখনো আঁচড় কামড় দেয় তাহলে আপনিও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে না। স্যার আমরা ভ্যাকসিন নিয়ে শুনছিলাম আপনার কাছে, আপনাদের বায়োকেয়ার পেট জোনে কি ভ্যাকসিন অ্যাভেলেবল? ওনারা গেলে কি ভ্যাকসিন পাবে? হ্যাঁ, আমাদের বায়োকেয়ার পেট জোন থেকে আমরা সবসময় ভ্যাকসিন আমাদের অ্যাভেলেবল থাকে, এটা কম্বাইন্ড ভ্যাকসিন বা র্যাবিস ভ্যাকসিন। ওনারা যে কোনো সময় যদি আমাদের কাছে তার পোষা প্রাণী বা বিড়াল নিয়ে আসেন আমরা ভ্যাকসিন করে দিই, এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস দিই যে ভ্যাকসিনেশন কার্ড, রেকর্ডটা যেন থাকে, সে যে 1 বছর পর পর যে দিবে সেই রেকর্ড গুলো রাখার জন্য আমরা ভ্যাকসিনেশন কার্ডটা তাদেরকে প্রোভাইড করি। ভালো পদ্ধতি। স্যার এখন আমরা জানতে চাই যে বিড়ালের কৃমির আক্রমণ নিয়ে। সেই ক্ষেত্রে স্যার কৃমির আক্রমণ কেমন হয়, আপনাদের এখানে কেমন পেশেন্ট আসে কৃমির আক্রমণ নিয়ে, এবং কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে যদি আমাদেরকে বলেন। তো আমাদের মানে কৃমির প্রবলেমটা আসলে খুব কমন, এটা নিয়ে প্রায় আমাদের এই পোষা প্রাণী যারা পালেন বা বিড়াল পান তারা এই কমপ্লেনটা করেন। কমপ্লেনটা আসে এই ধরনের যে বমির সাথে কৃমি বের হচ্ছে অথবা টয়লেটের সাথে কৃমি বের হচ্ছে। তো আরেকটা প্রবলেম এটার সাথে রয়েছে, অনেকে বলে যে লোম পড়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে নিয়মিতভাবে এই কৃমির ওষুধ বিড়ালকে দিতে হবে। এটা হচ্ছে আমরা ইনজেক্টেবল ফর্মে দিতে পারি, অথবা ট্যাবলেট আকারেও দেওয়া যায়, অথবা সিরাপ আকারেও দেওয়া যায়। তো আমরা যেটা করি সাধারণত 1 মাস বয়স হয়ে গেলে আমরা এই কৃমি, বিশেষ করে বাচ্চাদের জন্য যে সিরাপগুলো আছে সেই সিরাপগুলো সাজেস্ট করি, এবং 1 সপ্তাহ পরে আবার এই সিরাপটা বুস্টার ডোজটা আবার দেওয়ার জন্য বলি। এরপর হচ্ছে প্রতি 3 মাস পর পর আমাদেরকে এই ডিওয়ার্মিং এর যে কার্যক্রমটা আছে এটা চালিয়ে যেতে হয়। এটা যদি আমরা ইনজেক্টেবল ফর্মে দিই তাহলে আপনারা জানেন যে কৃমি যেটা হয় অন্তঃস্থ পরজীবী, এর বাইরে পাশাপাশি কিন্তু বহিঃস্থ পরজীবীও থাকে। ইনজেক্টেবল ফর্মে দিলে এই 2টা কৃমি একসাথে চলে যায়, আপনার বিড়ালটা পরজীবী মুক্ত থাকে। আর যদি ট্যাবলেট ফর্মে দেয় এটা শুধু ইন্টারনাল যে প্যারাসাইট গুলো আছে সেগুলোর এগেইনস্টে কাজ করে, এবং 2 ক্ষেত্রে পরজীবী নাশকগুলো দিতে হবে 3 মাস পর পর, এবং এটা আপনাকে নিয়মিত বা ওনাদের নিয়মিত রেকর্ড রাখতে হবে যে আপনার বিড়ালকে কতদিন আগে এই কৃমিটা দেওয়া, কৃমিনাশক দেওয়া। আজ সারা বাংলাদেশ খামারি